এক্স্যাক্টলি রাতের বেলাতে যখন একটু রাত জেগে পড়ছে, অনেক কিছু খেতে চাই, এটা ওটা খেতে চাই, কোনটা খাওয়ানো যায়? কারণ ইন্ডিয়ান খাবারের মধ্যে মায়ের ভালোবাসা আর কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে, ঠিক আছে, প্রোটিনটা একটু কম থাকে। এমন কোনো একটা বড় হেলথ স্কিম যেটা ইন্ডিয়ার হয়ে তুই এখন ইমপ্লিমেন্ট করছিস? স্টুডেন্টরাও ডেফিনেটলি জানতে চাইবে, সেটা হচ্ছে যে একবার এমবিবিএস হলে লাইফ সেট, মিথ অর ফ্যাক্ট? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি ডক্টর দেবজ্যোতি, আর আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস নিয়ে পডকাস্ট করছি। আজ পর্যন্ত অনেকগুলো পডকাস্ট আমি দেখেছি এদিকে ওদিকে, যেখানে আমি দেখেছি যে স্টুডেন্টদের মোটিভেশন, ডিসিপ্লিন এইগুলো নিয়ে কথা বলা হয়, কিন্তু কোনোদিন সেই মোটিভেশন ডিসিপ্লিনের বাইরে গিয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে মোটিভেশন ডিসিপ্লিনটাকে ফলো করার জন্য, সেটা হচ্ছে যে তাদের ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। এবং আজকে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো, এবং কথা তার সাথে বলবো যিনি এইমস ভুবনেশ্বর থেকে নিজের এমডি কমিউনিটি মেডিসিন কমপ্লিট করেছেন, এবং শুধু তাই নয়, কারেন্টলি ওয়ার্কিং অ্যাট WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চলো দেখা যাক সেই স্পেশাল গেস্টকে। তো প্রথমেই ডক্টর ঋতিকা, ওয়েলকাম টু আওয়ার মেডিকোস পডকাস্ট। থ্যাংক ইউ আমাকে আজকে এখানে ডাকার জন্য। আচ্ছা, আমি ডক্টর ঋতিকা, আমি একটা কথা তোকে বলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি সবাইকে একটু বলে রাখি, ও আমার অনেক দিনের বন্ধু, তাই আমি ওর সাথে তুই করেই কথা বলছি। আচ্ছা, হেলথ মানে WHOর কথা বলছি, আর মানে হেলথের কথা বলবো, সেটা কি হতে পারে? তো হেলথ শব্দটা আমরা সবাই জানি যে WHO ডিফাইন করেছে। আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাইফে একটা স্টুডেন্ট হেলদি আছে কি হেলদি নেই, সেটা বোঝার জন্য আমি যদি বলি যে ইম্পর্টেন্ট ইন্ডিকেটার্সটা, মানে একজন কমিউনিটি মেডিসিন ফিজিশিয়ান হিসেবে কি সাজেস্ট মানে তুই করতে চাস? ওয়েল, হেলথ অ্যাজ WHO ডিফাইন্স, এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট। বিভিন্ন আলাদা ডাইমেনশন আছে, এবং প্রত্যেকটা ডাইমেনশনেই বিভিন্ন ইন্ডিকেটার্স দিয়ে আমরা ভাবতে পারি যে মানুষটা সেই ডাইমেনশনের ভিত্তিতে হেলদি কি হেলদি নয়। রাইট। তো বেশ কিছু ডাইমেনশন আছে, উইদাউট গোয়িং ইনটু দ্যাট, একদম গ্রসলি যদি ভাবি, খুব সোজা গোদা পার্কের বইয়ে তো অনেক কিছু লেখা থাকে, অনেকগুলো লেখা আছে। আমি চাই যে ওরা বুঝতে পারবে সেরকমভাবে যদি বলি, তাহলে 3টে গ্রস ডাইমেনশন তাদের মাথায় রাখা উচিত তাদের নিজের হেলথ নিজে অ্যাসেস করার জন্য। সেটা হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল। এই 3টে ডাইমেনশন যেন একটা স্টুডেন্ট নেগলেক্ট না করে। ওকে, কামিং টু ফিজিক্যাল ডাইমেনশন, তার মধ্যে পড়ছে হচ্ছে হেলদি ডায়েট আর প্রপার নিউট্রিশন, এবং শুধুমাত্র হেলদি ডায়েট নয়, ঠিক টাইমে ঠিক খাবার যেন সে খায়। এরকম হতে পারে যে হচ্ছে সে রাত 2-3টে অবধি পড়ছে, আচ্ছা, তারপরে হয়তো সে ডিনার করছে, সেটা একদমই উচিত নয়। তো রাদার ইনফ্যাক্ট আমি অলওয়েজ প্রেফার করবো যে স্টুডেন্ট যদি তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল 5টার সময় উঠে পড়া, দ্যাট আই পার্সোনালি ফিল ইট ইজ মোর, মানে হেলথের ওটা অনেকটা বেটার। হেলথটাকে তো ভালো রাখতে হবে, মানে পড়াশোনাটা হচ্ছে হেলথটাও ভালো রেখে করতে হবে। কিন্তু এটা আমি জানি যে কিছু স্টুডেন্ট বেটার পারফর্ম করে বা বেটার রাত্রিবেলায় পড়লে, তো সেটার দিক দিয়ে আমি বলছি না, কিন্তু খাবারটা যেন ঠিক সময় করে, সকালে উঠে ব্রেকফাস্টটা যেন ঠিক সময় করে, ডিনারটা যেন সে ঠিক সময় করে। রাত্রিবেলা সে যদি পড়ছে, তার খিদে পেলে হয়তো ছোট হেলদি স্ন্যাক্স কিছু খেলো, মেবি কিছু বাদাম খেলো, মাখনা খেলো বা চিড়ে খেলো। কিন্তু আমার মনে হয় এটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, যারা স্টুডেন্টরা শুনছো বা পেরেন্টসরা যারা শুনছেন, অনেক সময় আমাদের থেকে জানতে চান যে একটা চকলেটের বড় একটা মিষ্টি 10টা রসগোল্লা খাইয়ে দিলাম, দ্যাট ইজ নট সামথিং। আমাকে জিজ্ঞেস করেছিল একজন, তো এটা কিন্তু উচিত নয়। তো যেটা ডক্টর ঋতিকা বলছে, আমি বলবো ডেফিনেটলি এটা আপনারা ফলো করবেন। ডক্টর ঋতিকা, একটা জিনিস আমি তোর থেকে জানতে চাইবো, তুই তো বললি ইন্ডিকেটর হেলথেরটা বলছিস, একটু সোশ্যাল আর ফিজিক্যালটা বলছিস, একটু সোশ্যাল আর মানে মেন্টাল সেই অ্যাসপেক্টগুলো বা ইন্ডিকেটরগুলো ওদের জন্য ওরা কিভাবে ঠিক রাখবে, যদি একটু জলদি বলে দিস। আচ্ছা, ওয়েল, মেন্টাল হেলথ ডিমেনশনটা যদি ভাবি, মেন্টাল হেলথের মধ্যে আমার পড়ছে যে আমি কতটা কনসেন্ট্রেশন দিতে পারছি আমার দৈনন্দিন কাজে, এবং একজন স্টুডেন্টের ক্ষেত্রে তার পড়াশোনায় কতটা দিতে পারছি। মানে যদি আমরা কনসেন্ট্রেট করতে পারছি, তার মানে উই আর হেলদি, উই আর হ্যাভিং আ গুড মেন্টাল হেলথ। বা আমি আমার দৈনন্দিন কাজে কতটা হ্যাপি ফিল করছি। হ্যাপিনেসটা মেজার করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমি এইবার তো ধরো MCQ করছে, পারছে না, এটা তো একটা হয়তো কাইন্ড অফ অ্যাংজাইটি আছে, সেটাকে তুই কি বলবি? শুধু MCQ এর জন্য বলছি না, আমি অমনি তার দৈনন্দিন কাজে সে কতটা মন লাগিয়ে সে কাজ করতে পারছে, কতটা খুশি হয়ে সে কাজ করতে পারছে, বা পড়াশোনা যে করছে সে কতটা মানে ফিলিং গুড অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমি পড়ছি। ঠিক, মানে একটা চ্যালেঞ্জিং কাজ করতে ভালো লাগছে কিনা। এক্স্যাক্টলি, মানে চ্যালেঞ্জিং কাজ করতে আমার ভালো লাগছে কিনা। অ্যাকচুয়ালি এটা তো তখনই হয় যখন কোনো একটা হোপ আছে। আমি আজকে কোনো ডিফিকাল্ট কাজ তখন করতে, মানে অ্যাটলিস্ট আমি জানি না, আমি জাস্ট মানে ইন জেনারেল আমি যে পয়েন্টটা থেকে বলতে চাইছি সেটা হচ্ছে যে
আজকে যদি কোনো একটা কাজ এরকম থাকে যে আমি জানি যে এটা কষ্ট করলে আমার একটা এরকম একটা আলটিমেটলি একটা লং টার্ম গোল আছে বা একটা বেনিফিট আছে, তখনই কিন্তু এটা মানে পসিবল হয়। তুই যে হোপের কথাটা বললি, দ্যাট ইজ ভেরি রেলেভেন্ট ফর মেন্টাল হেলথ। একটা মানুষের যখন when the person loses hope, that leads to decline of a person's mental health. ঠিক। তো একজন যে প্রিপেয়ার করছে তার তো এই আশাটা আছে যে আমি জিনিসটাকে ক্র্যাক করব, সেই হোপটা যেন সে কখনো লুজ না করে। ঠিক। এবং সে যদি মনে করছে যে আমি হোপটা লুজ করছি, ঠিক, আমি কোনো কিছু করেই আমি এই আশাটায় থাকতে পারছি না যে আমি এটা করব, then that person should probably seek help ওই সময়টা। কেননা হোপ ইজ হোয়াট গাইডস কার কাছে যাবে, সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট? আই পার্সোনালি ফিল একবার সাইকিয়াট্রিস্টের কাছে টাচ করে নেওয়াটা, এটা অনেক যে স্টিগমাটাইজ ফিল করে যে সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার। আমি পার্সোনালি ফিল করি একবার সাইকিয়াট্রিস্টের কাছে টাচ করে নেওয়া ভালো। সাইকিয়াট্রিস্ট অ্যাসেসমেন্ট করবেন এবং উনি যদি মনে করেন যে তার মেডিকেশন দরকার নেই, উনি নিজেই তোমাকে একটা সাইকোলজিস্টের কাছে রেফার করে দেবেন। মোস্ট অফ দ্য লাইক 90% অফ দ্য কেসেস ডু নট রিকোয়ার মেডিকেশন, কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের প্রথম ফার্স্ট ভিজিটটা হওয়া দরকার, মানে সাইকিয়াট্রিস্ট শুড টেক দ্য ডিসিশন যে মেডিকেশন দরকার না তার থেরাপিস্ট দরকার। কোনো একদিন দরকার হলে আমরা দরকার হয় বাচ্চাদের জন্য নাই সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলিয়ে দেবো যদি সেরকম মানে দরকার পড়ে। আমি জাস্ট একটা কথা জানতে চাইছি যে 3 নম্বর যে ডাইমেনশনটা ছিল যেটা হচ্ছে সোশ্যাল ডাইমেনশনটা, এটা একটু বোঝা ওদেরকে, কারণ ওদের কাছে এটা অনেক বড় ব্যাপার। মানে এই পাড়ার পাশের বাড়িতে একজন কেউ মানে মেডিকেল পেরে গেল আর ডাক্তারিতে ঢুকে গেল আর ও পেলো না, তো এইটা নিয়েও একটা অনেক বড় একটা মানে অ্যাসপেক্ট চলে, একটা সোশ্যাল অ্যাসপেক্ট চলে। তো এই ওভারঅল ব্যাপারটা ফ্যামিলিতে কেউ একজন হয়তো তার মানে কোনো একজন হয়তো তার আত্মীয়, মানে আমি জাস্ট এই পয়েন্টটা বলছি। আমি ঠিক এই দিকটা দিয়ে বলছিলাম না, আমি সোশ্যাল ডিমেনশন বলতে আমি মিন করছিলাম যে তার সোশ্যাল নিড কতটা আছে। একটা দু রকমের মানুষ হয় আমরা জানি, একজন এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট হয়। তো যে ইন্ট্রোভার্ট তার সোশ্যাল নিড কম, সে হচ্ছে একা ঘরে বসে পড়তে সে ভালোবাসে, দে আর হ্যাপি টু বিং দেমসেলস, তো তার সোশ্যাল ইন্টারাকশন করার দরকার নেই, দে আর রাদার হ্যাপি কারোর সাথে কথা বলতে না হলে দে বেঁচে যায় সে। কিন্তু মেজরিটি অফ দ্য পিপল যারা ইন্ট্রোভার্ট নয় তার হয়তো ভালো লাগছে না সারাক্ষণ বসে পড়াশোনা করতে, সারাক্ষণ বইয়ের পিছনে। তো যদি সোশ্যাল ইন্টারাকশন কিছু করতেই হয় তখন আই এম মোর ইন্টারেস্টেড যে দ্যাট সোশ্যাল ইন্টারাকশন শুড বি মিনিংফুল সোশ্যাল ইন্টারাকশন, মানে সামথিং দ্যাট গুড কামস আউট অফ দ্যাট সোশ্যাল ইন্টারাকশন। এখানে আমি আমার একটা এক্সাম্পল দিতে চাই যে আমি যখন প্রিপেয়ার করছিলাম, আমাদের সময় তো নিট ছিল না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছিল, তো AIPMT ছিল, অল ইন্ডিয়া লেভেলে AIPMT ছিল। তো আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি ব্যাড ইন ফিজিক্স অ্যান্ড আই ওয়াজ ভেরি গুড ইন কেমিস্ট্রি। আমার একজন বন্ধু ছিল যে কেমিস্ট্রিতে খুব মানে কিছুই অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারতো না। তো আমরা ক্লাস কোচিং শেষ হওয়ার পরে আমরা মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিত। আজকালকার দিনে হ্যাঁ মানে আরো হ্যান্ড হোল্ডিং আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিত, তোমরা নিজের মতন বুঝে নাও। মানে হ্যান্ড হোল্ডিং আমাদের সময় এতটা ছিল না, তোমরা নিজে হোমওয়ার্ক করে নাও, বুঝে নাও। তো তখন যে হোমওয়ার্কগুলো আমরা বসে যে ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো আমরা বসে ডিসকাস করতাম, অ্যান্ড তার মধ্যে একটু ঠাট্টাই আর কিও হতো, আমরা হয়তো বাইরে গিয়ে চা খেয়ে এলাম, ইন্টারাকশনটা হতো, অ্যান্ড আই উড গো ব্যাক হোম হ্যাভিং গেইন সামথিং, আমার হোমওয়ার্কটাও হয়ে গেল আর একটা বন্ধুর সাথে ইন্টারাকশনও হয়ে গেল, একটা সোশ্যাল ইন্টারাকশনটা দরকার, লাইট ইন্টারাকশন যেটা মিনিংফুল ইন্টারাকশন সামথিং গেইন করছে। এবং সো বেসিক্যালি সোশ্যাল ডাইমেনশনটাতে মানে যেটা তুই পয়েন্ট আউট করার চেষ্টা করছিস, আমি বারবার বুঝতে পারছি, সেটা হচ্ছে একটা ইন্টারাকশন যেন বাচ্চাদের মধ্যে থাকে, ডিপেন্ড করছে এবং সেটা মিনিংফুল ইন্টারাকশন, তার নিডের উপর ডিপেন্ড করছে। যে ইন্ট্রোভার্ট তাকে যদি জোর করে তুমি সোশ্যাল ইন্টারাকশন করাও, দ্যাট উইল বি মোর হার্মফুল ফর देयर মেন্টাল হেলথ। ওকে, সেটা প্যারেন্টসদেরকে বুঝতে হবে যে পছন্দ করছে না মানে ফ্যামিলি আউটিংসে যেতে, দে উড রাদার স্টাডি। এটা কিন্তু আপনারা ভালো করে নোট করুন, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, মানে আমরা তো এটাই ভাবি যে হচ্ছে মানে পেরেন্টসরা আমাদেরকে এসে বারবার এটা কথাটাই বলে যে হচ্ছে যে যেতে চাইছে না, ওকে জোর করে নিয়ে যেতে চাই। তার মানে যে যেতে চাই না তাকে বেটার হচ্ছে তাকে বেটার ফোর্স করার দরকার নেই। এবার সেটা বুঝতে হবে সে যদি ডিপ্রেসড হয়ে যাচ্ছে বলে যেতে চাইছে না, না সে সেই টাইমটাকে সে মনে করছে যে আমি বেটার ইউটিলাইজ করতে পারবো, তাতে তো তার আরো মেন্টাল ডিটোরিয়েশন হবে না। সোশ্যাল হেলথ আর মেন্টাল হেলথটা লিঙ্কড। আমার সোশ্যাল সবকিছুই অ্যাকচুয়ালি আলটিমেটলি মেন্টাল হেলথের সাথে লিঙ্কড। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও যে করি সেটা আমার ডোপামিন সিক্রিশন করবে, আমার মেন্টাল হেলথটাকে আমার ইমপ্রুভ করবে। সিমিলারলি সোশ্যাল আমি যদি মনে করি যে আমি ওই টাইমটা বেটার ইউটিলাইজ করব, তাকে জোর করে নিয়ে গেলে তার আলটিমেটলি সে স্ট্রেস
ক্রিয়েটিং স্ট্রেস এন্ড একদমই তাই, একদম সেখান থেকে মেন্টাল হেলথ ইস্যুস, সেখানে মেন্টাল হেলথ আরো ডিটোরিয়েট। একদমই তাই। আমি এবার একটা কোয়েশ্চেন আমি জানতে চাইবো যে যদি আমি জিজ্ঞেস করি যে কোনো এই যে প্রত্যেকটা যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে বা যে কোনো যেই অ্যাসপিরেন্টস হোক না কেন, যে কোনো অ্যাসপিরেন্টস তাদের একটা না একটা অন্য চ্যালেঞ্জ থাকে। অ্যাসপিরেন্টস মানেই হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন মানে এলিমিনেশন টেস্ট, যে কেউ একটা বাদ যাবে, আমি চান্স পাবো কি পাবো না, এটা একটা ব্যাপার। এই জায়গাটায় আমি যদি বলি তিনটে মোস্ট ক্রুশিয়াল অ্যাডভাইস টু মেনটেন দেয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বা তিনটে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট, যে ব্লাড টেস্ট হোক বা যাই হোক বা ফিজিক্যাল টেস্ট, যেগুলো তাদের করে থাকা উচিত বা জেনে থাকা উচিত যে তারা সুস্থ না অসুস্থ, এইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য। এটা পেরেন্টসের কমন কোয়েশ্চেন যে স্যার ও সুস্থ নাকি অসুস্থ বুঝবো, এরকম তিনটে আমাকে বলে, বা তিনটে কেন, তিনটে হতে পারে, চারটে হতে পারে, দুটো হতে পারে, যাই হোক না কেন, ফিজিক্যাল হেলথের, হ্যাঁ ফিজিক্যাল হেলথের জন্য, যে ও যে শুধু ফিজিক্যাল হেলথের জন্য আমি মেনলি বলবো। এক নম্বর তার অ্যাপেটাইট কিরকম, খিদে অত্যধিক খিদেও যেমন খারাপ, ঠিক, এটা একটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল ইন্ডিকেটর। হ্যাঁ, একদম খেতে চাইছে না সেটাও খারাপ। আচ্ছা, বোথ ওভার ইটিং বা আন্ডার ইটিং, ওকে, এটা আমি কম্পেয়ার করব তার এই অ্যাসপিরেন্ট টেস্টের আগে, একদম তার আগে অ্যাসপিরেন্ট হওয়ার আগে কিরকম খাওয়ার প্যাটার্ন ছিল বা খিদে কিরকম ছিল, আর অ্যাসপিরেন্টের সময় তার খাওয়ার প্যাটার্ন আছে। আচ্ছা, আমি টেস্ট বলি, এটা তো ঠিক টেস্ট কি হলো, মানে কাইন্ড অফ মানে ডায়াগনস্টিক টেস্ট যদি বলি, বা কিছু কি টেস্ট করে দেখতে হবে, এটা অবজারভেশন বেসিক্যালি, একটা অবজারভেশন। আর কিছু ডায়াগনস্টিক টেস্ট আমি বলতে চাইছি না, এটা কাইন্ড অফ একটা ফিজিক্যাল, আমরা যেমন হিস্ট্রি টেকিং বা ফিজিক্যাল এক্সামিনেশন করি, ডায়াগনস্টিক টেস্ট তারপরে আসে, এটা হিস্ট্রি টেকিং এর মধ্যে যাচ্ছে না। হিস্ট্রি টেকিং বা ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা যদি কিছু মনে করি যে কিছু খামতি আছে, তাহলেই আমরা ডায়াগনস্টিক টেস্টের দিকে এগোবো না। তো অ্যাপেটাইট যদি অবজারভেশন করলাম, আর একটা হচ্ছে যে তার মায়ালজিয়া হচ্ছে কিনা, মায়ালজিয়া বা হেডেক, মাথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, সরি আমি মেডিকেল টার্মস ইউজ করছি, নো প্রবলেম, আমি আছি তো সিম্পলিফাই করার জন্য। আচ্ছা, যে তার বিভিন্ন জয়েন্টসে বা মাসলে পেইন হচ্ছে কিনা, আর হেডেক, ওজন, এটা একটা এক্সামিনেশন, বডি মাস ইনডেক্স, যেটা সরি কেজি পার মিটার স্কয়ার, ওটা হচ্ছে ওয়েট বাই হাইট স্কয়ার, এটা খুব সেটা করে দেখতে হবে যে এই তিনটে মানে টেস্ট নয়, বাট এটা কাইন্ড অফ অবজারভেশন বলতে পারি, প্লাস টেস্ট দুটো যাই বলি না কেন। সো ইটস আ ভেরি হোমলি থিং, দিস আর ভেরি হোমলি ইন্ডিকেটরস, যেটা ডক্টর ঋতিকা বললো। আমারও মনে হয় বিএমআই তো ডেফিনেটলি আমাদের দেখা উচিত, কারণ এই ওবেসিটির উপর ডিপেন্ড করে যে একজন তার ওভারঅল ফিজিক্যাল হেলথ কেমন থাকবে, কারণ একটা পুরো মেটাবলিক প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তার বডি মাস ইনডেক্সের উপরে। যদি বিএমআই বেড়ে যাচ্ছে, যদি আপনি বিএমআইটা ইজিলি বাড়িতে দেখা যায়, টেপ সবারই আছে, আর ওজন যদি বা বাড়িতে না থাকে, অনেক জায়গাতেই ওয়েইং মেশিন তো করা কোনো বড় ব্যাপার না। এবার বিএমআই এর কথা যদি বলা যায়, বিকজ ওবেসিটি এখন একটা বাড়তি প্রবলেম ইন্ডিয়াতে, এন্ড তুই হয়তো জানিস কিনা জানি না, যে গ্লোবাল অ্যাভারেজ যেরকম রেটে ওবেসিটি বাড়ছে, ইন্ডিয়াতে সেটা দুগুণ রেটে ওবেসিটি বাড়ছে। একদমই তাই, এই খবরটা আমি পেয়েছি। তো ইট ইজ আ রিয়েলি কনসার্ন, ম্যাটার অফ কনসার্ন। যদি বিএমআই, কারণ ইন্ডিয়ান খাবারের মধ্যে মায়ের ভালোবাসা আর কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে, ঠিক আছে, প্রোটিনটা একটু কম থাকে, দ্যাটস ওয়ান অফ দ্য মেনি রিজন। প্রোটিন তো খাবারে থাকা খুবই জরুরি। আমরা পেট ভরাই, আমরা ভেজিটেবলস আর প্রোটিন দিয়ে পেট ভরাই না, আমাদের পারপাসই হচ্ছে ভাত দিয়ে পেট ভরাবো, রুটি দিয়ে পেট ভরাবো, এটা আমাদের পারপাসের মধ্যে থাকে। তো যদি আমি প্যারেন্টসদেরকে বলবো, যদি আপনি দেখছেন যে বিএমআইটা বেশির দিকে যাচ্ছে, খুব বাড়িতে খুব হোমলি ভাবে আপনি দেখে নিতে পারেন বিএমআইটা। বাড়ির টেপ সবার কাছেই থাকে, আর ওজন মেশিন না থাকলেও অনেক জায়গাতেই ওজন করা যায়। বিএমআই যদি দেখছেন যে 25-এর বেশি, 25 যেটা কাট অফ কেজি পার মিটার স্কোয়ার, তো তাহলে কিছু টেস্ট করে দেখা যেতে পারে, সেটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল বা লিপিড প্রোফাইল করে দেখা যেতে পারে। আমরা স্ক্রিনে না হয় বিএমআই কি করে মেজার করতে হয় সেটা না আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য, যে কিভাবে কেজি পার মিটার স্কয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয়, আপনিও বাড়ি বসে বিএমআই ক্যালকুলেট করতে পারবেন। কিছু না, আপনি যদি নিজের হাইটটা জানেন এবং যদি আপনি ওয়েটটা জানেন, ওইটাও গুগলেই পাওয়া যাবে, যে মাই হাইট ইজ দিস, মাই ওয়েট ইজ দিস, হোয়াট ইজ মাই বিএমআই, ক্যালকুলেটর পাওয়া যায়, এবং সেখান থেকে এটাও বলে দেবে ওই বিএমআইটার মানেটা কি, তো সেটাও আপনি পেয়ে যাবেন। বাট এটা নিয়ে অ্যাওয়্যার থাকতে হবে যে বিএমআই ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মানে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ আওয়ার লাইফ। এবং মেয়েদের জন্য আমি আরেকটা জিনিস বলতে চাই, যদি একটা মেয়ে মাল্টিপল মানে ব্যথা বেদনা কমপ্লেন করছে, এবং যদি ফ্যাটিগ মানে টায়ার্ডনেস কমপ্লেন করছে, তাহলে একবার দয়া করে তার কমপ্লিট ব্লাড কাউন্ট বা অ্যাটলিস্ট হিমোগ্লোবিনটা টেস্ট করে দেখবেন। আমাদের ভারতবর্ষে অ্যানিমিয়ার মানে প্রেভেলেন্স খুবই বেশি, মোটামুটি দেখা গেলে এভরি 50% অফ ফিমেলস আর অ্যানিমিক যেটা বলা হয়। তো
তো যদি আপনার মেয়ে যদি এরকম কমপ্লেন করে যে মা খুব শরীর ব্যথা করছে, খুব ইজিলি টায়ার্ড হয়ে যাচ্ছি, প্লিজ একবার তার হিমোগ্লোবিনটা বা কমপ্লিট ব্লাড কাউন্টটা করে দেখবেন। ঠিক, একদমই তাই। এবার একটু অনেক সিরিয়াস আলোচনা হলো, তো আমি জাস্ট একটা জিনিস আমি জানতে চাইবো যে এই যে মানে একটা কখনো মানে ইউ আর মেন্টারিং পিপল, ইউ আর মেন্টারিং স্টুডেন্ট, আর কখনো হচ্ছে ইউ আর ডক্টর, এই দুটো জিনিসকে ব্যালেন্স করার জন্য না একটা কোর ভ্যালু লাগে মানে যখন আমরা করি, মানে একটা কোর আইডিওলজি লাগে। তো হোয়াটস ইউর কোর আইডিওলজি যে ইউ আর ব্যালেন্সিং বোথ অফ দিস থিং, মানে মেন্টারিং স্টুডেন্টস, মেন্টারিং জুনিয়র্স, অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম ইউ আর অলসো ট্রিটিং পেশেন্টস অ্যান্ড লাইক অল দিস থিংস। তো এইগুলোকে কিভাবে ব্যালেন্স করা হয়, কিভাবে করছিস? কোর ভ্যালুজ আমার কোর ভ্যালুর মধ্যে আমি মনে করি হার্ড ওয়ার্ক এক নম্বর, মানে হার্ড ওয়ার্ক, দের ইজ নো অল্টারনেটিভ ফর হার্ড ওয়ার্ক। ওকে, ইউ বিলিভ ইন? অ্যাবসলিউটলি আই বিলিভ ইট। এবং স্টুডেন্ট লাইফেও আমি দেখেছি, আমরা অনেক সময় আমাদের ছেলেমেয়েরা মনে করতো আরে ও তো খুব ট্যালেন্টেড, ও একবার পড়লেই ওর সব মুখস্থ হয়ে যায়, ও ক্লাসে হাত তুলে আনসার করে। আমরা তার ক্লাসে তার প্রেজেন্টেশনটা দেখছি, সে বাড়িতে গিয়ে হস্টেলে ফিরে সে কতটা হার্ড ওয়ার্ক করছে, ওই একটা আনসার দেখায়ও না। হ্যাঁ, সে দেখায়ও না, সে দেখায় আমি হচ্ছে সব পারছি, এমনি পারছি, সেটা একটা সামথিং টু বি প্রাউড অফ। কিন্তু আই ফিল being somebody who works hard, that is something to be more proud of. Because I personally feel hard work beats talent every time. Every time. That's absolutely true. তো এটা একটা হার্ড ওয়ার্ক যেটা আমি পার্সোনালি চেষ্টা করি করতে, যতটা সম্ভব হয়, যতটা আমার ফিজিক্যাল ক্যাপাবিলিটি অ্যালাউ করে। আর কোর ভ্যালুজ বলতে আই এম সাকার ফর অনেস্টি। ওকে, পার্সন শুড বি অনেস্ট। সেটা হচ্ছে নিজের ক্ষেত্রে নিজের কাছে অনেস্ট হতে হবে, সামনের জনের কাছে অনেস্ট হতে হবে, আর প্রফেশনালি তাকে অনেস্টি মেনটেন করতে হবে, প্রফেশনালি বা স্টুডেন্টসের কাছে। পার্সোনাল অনেস্টি বলতে আমি কি বুঝি? পার্সোনাল অনেস্টি বলতে আমি যেটা ইন্টারপ্রিটেশন সেটা আমি বলছি যে আমার যা কমতি আছে, আমার যা খামিয়া আছে বা আমার যা প্লাস পয়েন্টস আছে, সেগুলো আমি যখন নিজের সাথে যখন আমি কথা বলবো, নিজের অন্তরের সাথে যখন আমি কথা বলবো, আই শুড বি এবল টু আইডেন্টিফাই বোথ দ্য পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ। একদিকে যেমন নিজেকে বেশি বাহবা দেওয়াটাও খারাপ, যে আমি একটু পরেই ভাবছি যে আমি তো সব একটু ভালো নম্বর পেয়ে আমি সব পাবো। অন দ্য আদার হ্যান্ড সেলফ ক্রিটিসিজমও কিন্তু ভেরি ভেরি হার্মফুল। আমি সব কিছুতেই যদি মনে করি যে আমার দ্বারা হবে না, যেটা তুই একটু আগে বললি হোপের কথা, আই উইল লুজ হোপ। And ultimately losing hope is a very dangerous thing. ঠিক, একদম true. তো আমার টু বি অনেস্ট উইথ সেলফ, যে আমি যেগুলো ছোট ছোট অ্যাচিভমেন্ট সেগুলো সেলিব্রেট করা, প্লাস অন দি আদার হ্যান্ড যেগুলো আমি দোষ করছি সেটা আইডেন্টিফাই করা, এবং যে জিনিসগুলো আমার হাতে নেই সেগুলোর জন্য নিজেকে যেন আমি দোষ না দিই। একদম, এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে, মানে তোমরা যদি এই তিনটে জিনিসকে না প্রপারলি ফলো করো, এবং তুমি দেখতে পাচ্ছ যে তোমরা যে এজে রয়েছো তার আমরা যে এজে রয়েছি, দুটোতেই কিন্তু আমরা একই প্রিন্সিপাল ফলো করতে বলছি। মানে আমরা ইনফ্যাক্ট তোমাদের যে আমরা এই প্রিন্সিপালগুলোই ফলো করতাম। আমি স্টুডেন্টদেরকেও বলবো যে তোমরা যেমন শুনলে যে হার্ড ওয়ার্ক অ্যান্ড অনেস্টি, এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে কোর ভ্যালুজ হতে হবে তোমাদের, যদি তোমরা জীবনে একটা ভালো জায়গায় পৌঁছতে চাও। এবার আমি একটা জিনিস বলবো যে কিছু কিছু দিন সত্যি আমাদের কিন্তু খুব হার্ড ডেজ থাকে, মানে এক্সেসিভ হয়তো খাটতে হচ্ছে। মানে সকালে উঠেছি খাটছি, দুপুরবেলায় বিকেলবেলায়, মানে রাতে ঘুমোনো যাওয়ার অব্দি কাজ 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 কাজ, ওদের জন্য পড়াশোনা, এই এক্সাম দিলাম, আর একটা এক্সাম হতে থাকছে। তো মানে আমি তোর ক্ষেত্রেই সব থেকে জিজ্ঞেস করবো যে মানে তুই এখনই বেস্ট বলতে পারবি কিভাবে এটাকে ম্যানেজ করিস, মানে মেন্টালি কি ভাবিস যে যখন এত কাজ থাকছে, একটা পুরো দিন সকাল থেকে রাত অবধি শুধু কাজই করে গেলাম, তাও ঘুমোতে যাওয়ার আগে মানে কিছু তো একটা ম্যানেজ করতে হয়, মানে এত কাজ হলো, মানে হোয়াট ডু ইউ থিংক? এটা কি মানে আমি যদি এখন বলি সেটা আমার প্রফেশনাল দিক দিয়ে হবে, সেটা হয়তো স্টুডেন্টসদের জন্য রেলেভেন্ট, অসুবিধা নেই, রিলেভেন্ট হবে ওদের জন্য, এটা রিলেভেন্ট হবে। ও অ্যাকচুয়ালি আমি যেহেতু পাবলিক হেলথ স্পেশালিস্ট, পাবলিক হেলথে আছি, তো আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে পাবলিক হেলথে একটা টেন্ডেন্সি থাকে টু গো উইথ নাম্বারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। কতজন পেশেন্ট সুস্থ হলো, কতজন পেশেন্ট লস টু ফলো আপ হলো। তো যখন পার্টিকুলারলি হার্ড ডেজ প্রচুর যেখানে আমি অ্যানালাইজ করে দেখছি যে কমতিগুলো আছে সেগুলো কোনোভাবে আমি মেকআপ করতে পারছি না, বা উপর থেকে সেন্ট্রাল থেকে বলেছে কিছু একটা বড় সড়ো অ্যানালিসিস করে আউটকাম, বড় ডেটা কিছু জমা দিতে হবে, ইট ইজ গেটিং টাফ অ্যান্ড আই এম সিইং যে এই ডেটাটা সাবমিট করলে আমি বকা খেতে চলেছি। তখন দ্য থিং দ্যাট কিপস মি মোটিভেটেড ইজ দ্য হিউম্যান ফেসেস বিহাইন্ড দ্য নাম্বারস।
আচ্ছা, যে এই প্রত্যেকটা স্ট্যাটিস্টিক, এক একটা নাম্বার, এক একটা মানুষের সাফারিং, ঠিক, তার গুড, সে গুড আউটকাম হলে তার হ্যাপি থিংস, দ্য ব্যাড আউটকাম ডেথ হলে একটা স্যাড একটা ঠিক ঠিক। তো এই মানুষগুলোর কথা মনে করে যে এইগুলো শুধুমাত্র নম্বর নয়, আমার কাছে অ্যাট দ্যাট মোমেন্ট হয়তো নম্বর হতে পারে, কিন্তু আমি যখন আমার অফিস থেকে বেরিয়ে আমি যখন ফিল্ড ভিজিটে যাব, এগুলো এক একটা মানুষের মুখ যারা আমাদের পুরো হেলথ সিস্টেমের দিকে তাকিয়ে আছে ফর কেয়ার অ্যান্ড ফর সাপোর্ট। That is what motivates me to keep working যখন আমার মানে when everything all hope কোথাও না কোথাও কিন্তু হার্ড ওয়ার্কের পিছনে বা যে কোনো একটা স্ট্রংলি একটা মানে কি বলবো একটা কন্টিনিউয়াস হার্ড ওয়ার্কের পিছনে সবসময় আমি দেখেছি লাইফে একটা মোটিভেশন থাকে, এবং সেই মোটিভেশনটা ইমোশনাল মোটিভেশন হয়, সেই মোটিভেশনটা কিন্তু ইমোশনাল মোটিভেশন হয় কোথাও না কোথাও। এই যে ইমোশনাল পয়েন্টটা যে মানুষগুলোর আমাকে ভালো করতে হবে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, এই যে একটা রেসপন্সিবিলিটি ফিল, যেটাই কিন্তু একটা স্টুডেন্টকেও মোটিভেট করবে এবং আমাদেরকে এই বয়সে মোটিভেট করছে। এবং এটা ডাক্তারি, এবং এখন তো যারা দেখছে তারা তো মোস্টলি ডাক্তার হওয়ার, একদমই তাই, ডেফিনেটলি ডাক্তার হওয়ার পরেও তোমাকে এটা মোটিভেট করবে যে আমি যদি ঠিকমতো করে পড়াশোনা না করি তাহলে আমার যে পরবর্তীকালে যে পেশেন্ট গুলো তাদেরকে আমি কি ট্রিট করব, তাকে আমি কি কেয়ার দেব। একদমই তাই, একদমই তাই। আমি আরেকটা যদি আমি বলতে পারি, যেটা আমার মানে ইটস নট, আরেকটা আমি যদি মোটিভেশন পয়েন্ট বলতে পারি, আমার অ্যাজ আ পাবলিক হেলথ স্পেশালিস্ট আমার ছোটবেলার মানে এমবিবিএস টাইম থেকে স্বপ্ন যে আমি নির্মাণ ভবনে বসে পলিসি মেকিংয়ে থাকবো, নট জাস্ট পলিসি ইমপ্লিমেন্টেশন যেটা আমি এখন করছি। তো আই কিপ দ্যাট ফোকাস যে আমাকে খাটতে হবে, এখন চেষ্টা করে যেতে হবে, বেটার করতে হবে, যাতে অ্যাট দি এন্ড অফ দ্য ডে সামডে ইন দ্য ফিউচার আমি নির্মাণ ভবনে বসে পলিসি মেকিং এ ইনভলভ থাকতে পারবো। আমরা জানি খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে, আই এম প্রিটি শিওর যে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, বিকজ যে কোর ভ্যালুজ এবং যেভাবে হার্ডওয়ার্ক তুই করছিস এবং যেভাবে আমি তো তোকে অনেকদিন ধরে চিনি, আমার মনে হয় আমি শিওর যে মানে তুই খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটাতে অ্যাচিভ করে নিবি। তো আমার আর একটা কোয়েশ্চেন সেখানে রয়েছে, সেটা হচ্ছে যে কোনো হেলথ স্কিম, যেটা তুই বললি যে তুই হেলথ স্কিম এখনো পর্যন্ত ডিজাইন করিস নি, তোর খুব স্বপ্ন রয়েছে যে ফিউচারে আমি হেলথ স্কিম ডিজাইনও করবো, এখন তুই ইমপ্লিমেন্ট করিস হেলথ স্কিম, তো এমন কোনো একটা বড় হেলথ স্কিম যেটা ইন্ডিয়ার হয়ে তুই এখন ইমপ্লিমেন্ট করছিস? আমি তো এখন টিভি প্রোগ্রামের সাথে যুক্ত আছি, তো এর মধ্যে একটা হেলথ স্কিম যেটা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট, সেটা হচ্ছে নিক্ষয় মিত্র স্কিম। আচ্ছা, তো এটা সিম্পল ভাষায় বলতে গেলে এই স্কিমটা সাধারণ মানুষদেরকে উৎসাহ দেয় টু অ্যাডপ্ট আ টিবি পেশেন্ট। আচ্ছা, তো এটার পারপাস হচ্ছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাং জেনারেল পাবলিক অ্যাবাউট এই টিবিটাকে যেন আমরা দুচ্ছাই না করি। হ্যাঁ, একদম। টিবি রোগটা সম্বন্ধে মানুষের মধ্যে নলেজ হবে এবং তারা নিজের হাতে একটা পেশেন্টকে অ্যাডপ্ট করবে এবং তার ডায়াগনোসিস থেকে শুরু করে তার চিকিৎসা সম্পূর্ণ সে সুস্থ হয়ে উঠবে, পুরো সে ফলো আপ করবে, আর তার সাথে কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন দেওয়ার জন্য কিছু পয়সা ডোনেট করবে। কমিউনিটি মেডিসিন হলে প্রথমেই আসে হচ্ছে বিভিন্ন ধরনের হেলথ কেয়ার পলিসিজ অ্যান্ড মানে প্রোগ্রামিং, যেটা আমরা খুব ভালোভাবেই মানে মেডিকেল লাইফ থেকেই আমরা শুনে এসেছি। আমি একটা কিছু জিজ্ঞেস করবো, যে সেটা একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে কারেন্টলি ইন্ডিয়ার যে হেলথ কেয়ার সিস্টেম কি মনে হয় কেমন চলছে? তো ওয়েল, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের কিছু হেলথ প্রায়োরিটিস রয়েছে, যেগুলোর উপর হয়তো বেশি ফোকাস দেওয়া হয় হেলথ প্রোগ্রামসের মাধ্যমে। হেলথ প্রায়োরিটিসের মধ্যে আমাদের রয়েছে যেমন ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, তারপরে হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজেস, তারপরে ইনফেকশাস ডিজিজেস যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু বা টিউবারকুলোসিস, বিভিন্ন ইনফেকশাস ডিজিজেস, পোলিও আগে ছিল। সেইগুলো বাদ দিয়েও বিভিন্ন অন্য ছোট ছোট রোগ যেগুলোর কথা হয়তো আমরা সেরকমভাবে ভাবি না বা দেখি না, বিভিন্ন হেলথ প্রোগ্রামস সাইমালটেনিয়াসলি আমাদের গভর্নমেন্টে রান করছে, ওকে, which covers an entire spectrum of all the diseases, যেগুলো অনেকগুলো প্রোগ্রাম আমরা রান করছি এবং we are right now in improved conditions, তাই তো? একটা যেটা সমস্যা হয় যে ফান্ড ক্রাইসিস। আচ্ছা, ফান্ড we never have enough, government never has enough fund to implement the programs properly. তো যেটা আমি পার্সোনালি ফিল করি যে গভর্নমেন্ট যদি একটু বেটার
ফান্ড অ্যালোকেট করে, তাহলে সেক্ষেত্রে হয়তো প্রোগ্রামগুলোকে আরো এফেক্টিভলি করা যাবে। ওকে, ঠিক আছে, আমরা তো এই কোশ্চেনটা আলোচনা করলাম, একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, বাট স্টিল মানে যতটা আমার পার্সোনাল ভিউ, হ্যাঁ ইওর পার্সোনাল ভিউ, এটা মানে হতেই পারে যে অন্য কোনো একজন কমিউনিটি ফিজিশিয়ান তার হয়তো নাও মনে করতে পারে। এবার ডক্টর রিতিকা, তোকে আমি কিছু এমন প্রশ্ন করতে চাইছি যেগুলো হচ্ছে তোকে ফাটাফাট উত্তর দিতে হবে, ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড টাইম পাবি। ফার্স্ট হচ্ছে একদম এটা র্যাপিড ফায়ারের মতো ধরতে পারিস তুই, স্টাবার্ন স্টুডেন্ট, লেজি স্টুডেন্ট? লেজি স্টুডেন্ট। কেন? ওদেরকে তো মোটিভেট করা যায়, স্টাবার্ন স্টুডেন্টকে কন্ট্রোল করা যায় না। 2 সেকেন্ড। ইফ ইউ ওয়ান্ট টু ইনভেন্ট এনিথিং হুইচ উইল ইজ দ্য লাইফ অফ এ পেশেন্ট? টেলিপোর্টার। well patient many people lose their life on the way, teleporter থাকলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফটাফট নিয়ে চলে যাবে। ওকে, থার্ড কোশ্চেন, if PrepMed has a mascot, what would it be? you I guess এর থেকে বেটার ম্যাসকট কি আছে? বি ডক্টর বাই দ্য টিম অফ ডক্টর, সবাই ম্যাসকট এখানে, সব ডাক্তারই এখানে ম্যাসকট ডেফিনেটলি। ওকে, এবার আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো, যখন ডাক্তারের কথাই এলো, সেটা হচ্ছে যে একবার MBBS হলে লাইফ সেট, এটা একটা মানে আমাদের ধারণা আছে, তোর কাছে এটা মিথ নাকি ফ্যাক্ট? ডেফিনেটলি ইটস আ ফ্যাক্ট, আই বিলিভ। কেননা MBBS পাস করার পরে অনেক অ্যাভিনিউজ খুলে যায়। ইউ ক্যান জয়েন আ গভর্নমেন্ট হেলথ সেক্টর, প্রাইভেট প্র্যাকটিস করতে পারো, বা যদি চাই আমি যে আরও পড়াশোনা করবো, আরও পড়াশোনা করার ইচ্ছা আছে, তাহলে পিজির জন্য প্রিপেয়ার করে মেনি অ্যাভিনিউজ আর দেয়ার আফটার ইউ পাস MBBS। একদমই তাই। ক্র্যাকিং নিট অ্যাট ইয়োর টাইম অ্যান্ড ক্র্যাকিং নিট নাও, কি কি চেঞ্জ হয়েছে বলে মনে হয়? এখন অনেক কোচিং ইনস্টিটিউটস বেড়ে গেছে, which on the one hand is good, on the other hand তার মানে হচ্ছে অনেক কম্পিটিশন বেড়ে গেছে। many students, there are many serious competitors now. আগেকার দিনে সিরিয়াস কম্পিটিটর্স অতজন ছিল না, খুব কম লোকজন কোচিং করতো। তো একদিকে যেমন রিসোর্সেসও বেড়েছে, অন দ্য আদার হ্যান্ড কম্পিটিশনও বেড়েছে। আর একটা দিকে একটা ছোট্ট পয়েন্ট যেটা আমি সবসময় ফিল করি, ঠিক আছে এটা আমার পয়েন্ট মেবি, সেটা হচ্ছে যে রিসোর্স ডিস্ট্রাকশনও বেড়েছে, যে এত রিসোর্স হয় না, বাচ্চারাই আজকে এখান থেকে পড়ছে, কালকে ওখান থেকে পড়ছে, তার পরশুদিন ওখান থেকে পড়ছে, কিন্তু পুরোটা যে একটা হ্যাঁ একই জিনিস হয়তো মাল্টিপল টাইম বলছে, আবার কিছু জিনিস হয়তো কোনোবারই পড়ছে না। আচ্ছা, আরেকটা আমি জিনিস জিজ্ঞেস করতে চাইবো, কলেজ লাইফে মোস্ট মেমোরেবল ইনসিডেন্ট কি ছিল? বা যে কোনো কলেজ লাইফ, তোর MBBS কলেজ লাইফে বলতে পারিস, তোর এমস ভুবনেশ্বরের কথাও বলতে পারিস। আমার পোস্ট গ্রাজুয়েশনে একটা খুব মেমোরেবল ইনসিডেন্ট আছে, যেটা উইচ ইজ লাইক আ ক্রাক্স অফ মাই পাবলিক হেলথ এক্সপিরিয়েন্স। তো আমরা ফিল্ড ভিজিটে যেতাম, আমরা সেখানে হেলথ ক্যাম্প করতাম। ভুবনেশ্বরের কাছাকাছি যে ট্রাইবাল ভিলেজেসগুলো ছিল, ওখানে আমরা হেলথ ক্যাম্প করতাম। আমরা একটা বড় ট্রাভেলারে ওষুধপত্র এবং আমরা বিভিন্ন পিজি যেতাম। তো একটা রিমোট একটা ট্রাইবাল ভিলেজ চুরাঙ্গা বলে, যেখানে ইনফ্যাক্ট মোবাইল নেটওয়ার্ক আসতো না। তো সেখানে একদিন আমরা গেছি হেলথ ক্যাম্প করতে, প্রতি মাসেই যেতাম। ঠিক। তো সেদিন হচ্ছে তুমুল বৃষ্টি। আচ্ছা। বাট ইট ওয়াজ নট পসিবল টু ক্যান্সেল, বিকজ আমরা মাসে একদিন যাই অ্যান্ড দে লুক ফরওয়ার্ড to our health camp and our medicines. Okay. So we went there. Camp bhalo, they made an arrangement for us to have a camp, একটা proper shaded, সেটা কোনো অসুবিধা হয়নি। কিন্তু বেরোবার সময় আমরা 3-4 ঘন্টা ক্যাম্প করার পরে বেরোবার সময় what we realized, because the traveler was on একটা একদম রাস্তা, একদম পুরো পিচ রাস্তা নয়, মানে মাটির রাস্তা। তো ট্রাভেলারটা চাকাটা বসে গেছে, পিছনের দুটো চাকা একদম বসে গেছে, অ্যান্ড আমি পুরো দেখতে পাচ্ছি ওরা অ্যাক্সিলারেটর দিচ্ছে আর চাকাটা ঘুরছে, কোনো জায়গায় পাচ্ছে না। তারপরে অনেক গ্রামের লোকজনদের অবশ্যই মানে বিশাল সাহায্য ঠেলেছিল, আমরা সবাই মিলে ঠেলছিলাম, গ্রামের লোক ঠেলছে, আমরা সব পুরুষ মানুষরা ঠেলছে, আমরাও ছেলে ইন্টার্নরা ছিল, সবাই মিলে ধাক্কা দিতে। তারপরে আলটিমেটলি একটা লোক না কি একটা ডান্ডা নিয়ে দড়ি দিয়ে এলো, আমি ঠিক জানি না কি করলো, কিন্তু চাকার তলায় দিল, আলটিমেটলি মানে চাকাটা এরকম করে উঠে উঠে বেরিয়ে এলো। মানে এটা মানে সেদিন একটা কি এটা ভয় পেয়েছিলাম, তো রাতের বেলায় ওরকম একটা রিমোট এরিয়া, ফোনের নেটওয়ার্ক যায় না, যে কেউ ভয় পাবে, চাপ খেয়ে গেছিলাম। একদমই তাই। আচ্ছা ডক্টর রিতিকা, আমি তোকে আরেকটা কোয়েশ্চেন করতে চাইবো। চারিদিকে একটা কথা শোনা যায়, অনেক সময় লোকেও ভাবে এরকম যে ডক্টরস মানেই হচ্ছে টাকা টাকা টাকা, মানি ফিস দিন, পেশেন্ট দেখে ফিস দিন, মানে এই যে একটা চিন্তা ভাবনা আছে যে মানি মেশিন বা মানি সাকিং মেশিন, এটা কি মনে হয় এটার ব্যাপারে? আমি তো পার্সোনালি মনে করি না একদমই যে ডক্টরস আর মানি সাকিং মেশিন, বিকজ হেলথ কেয়ার ইজ আ সার্ভিস। এই সার্ভিসটা দেওয়া হচ্ছে, সেটা হয়তো সে 5 মিনিট পেশেন্ট দেখছে, যে 5 মিনিট আমাকে ডাক্তার দেখলো বা 15 মিনিট ডাক্তার আমাকে দেখলো, কিন্তু তার পিছনে রয়েছে
5 বছর 10 বছরের পড়াশোনা, সেটা সে দেখে না। এবং কামিং টু দ্য ফ্যাক্ট যে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন আর্নিং আছে, তো যে ডাক্তার 9 to 5 জব করছে, একটা স্টেবল গভর্নমেন্ট জবে আছে, এক্সট্রা কিছু করছে, তার একরকম। এবং আরেকজন ডাক্তার যে সারাদিন সে কাটছে বিভিন্ন নার্সিং হোম চেঞ্জ করতে ট্রাভেল করে করছে, যে বেশি এফোর্ট দিচ্ছে তার ন্যাচারালি তার বেশি ইনকাম থাকবে, তার বেশি আর্নিং হবে। এবং যে কম দিচ্ছে সার্ভিস নিচ্ছে, এটা একটা সার্ভিস, যতটা সার্ভিস আমি যতটা এফোর্ট দেব আর যেরকম সার্ভিস প্রোভাইড করব আমার আর্নিং সেরকম হবে, একদমই তাই, ডাইরেক্টলি প্রপোর্শনাল। একদমই তাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে মানিসাকি বলাবে এই কারণে নয়, আমারও এক্স্যাক্টলি তাই মনে হয়, বিকজ মানে এক একজন এক একটা এফোর্ট দিচ্ছে এবং তারা এক একজন এক একটা আর্ন করছে। আমরা জেনারেলি কোনটা বেশি হাইলাইট হয়, যারা অনেক আর্ন করছে তাদেরটা অনেক হাইলাইট হচ্ছে, কিন্তু তারা প্রচুর খাচ্ছে, সেটা বুঝতে হবে, সেটাকে সেটা রেসিপ্রোকেট করছে। এটা মানে নয় যে হচ্ছে ডাক্তার মানে সে সবসময় মানে একদম প্রচুর পয়সা থাকবে, এটা কিন্তু নয়। এটা মানে একদমই হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার ইজ সার্টেন ডিসেন্ট ফিগার যেটা একটা ডাক্তার সবসময় আর্ন করে, বাট যেগুলো হাইলাইটেড হয় বা আমরা সেগুলো ভাবি সেটা কিন্তু কিছু সার্টেন ডক্টরস যারা প্রচুর আর্ন করছে। আচ্ছা, আমি একটা কথা এখানে লাস্ট জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ডক্টর যারা রয়েছে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স। দেখ, তুই কমিউনিটি মেডিসিনে, তোকে জিজ্ঞেস করাটা এটা সব থেকে বেশি ভ্যালিড আমার মনে হয়, তাই আমি তোকে জিজ্ঞেস করছি যে ইন্ডিয়ান ডক্টরস যারা রয়েছে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স আদৌ কি আছে? এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন এবং তার প্রায়োরিটি কিরকম সেটার উপরে ডিপেন্ড করছে। আমি পার্সোনালি এর আগে একটা টিচিং জবে ছিলাম যেখানে আমার খুব ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছিল, আই হ্যাড ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স, তারপরে আই কুড হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, আই কুড ডু মাই পাস টাইম, বাট আই ওয়াজ নট হ্যাপি ইন দ্যাট, বিকজ আমার মনে হচ্ছিল যে আমার বাকি সময়টায় আমি আরো কিছু করতে পারলে ভালো হতো। ওকে। তারপরে এখন আমি যে ফ্লেক্সিবিলিটি ইন্ডিয়ান ডক্টরদের আছে সেটা ডেফিনেটলি আছে। আমি ডিপেন্ড, এটা আমার উপরে নির্ভর করবে যে আমি whether I will give a 14-hour work day with less time for social interaction or whether I will give an 8-hour work day. সেটা absolutely তার পার্সোনাল ডিসিশন। যে বেশি খাটতে চায়, যে বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড, সে হয়তো তার দে আর উইলিং টু কম্প্রোমাইজ অন দেয়ার সোশ্যাল লাইফ, সে উইলিংলি সে কম্প্রোমাইজ করছে। এবং যে যার কাছে সোশ্যাল লাইফটা বেশি ইম্পর্টেন্ট, সে সেরকমই ক্যারিয়ার অ্যাসপেক্ট চুজ করে নেবে যেটাতে তার একটা ব্যালেন্স মেইনটেইন করতে পারবে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো, লাস্ট কোয়েশ্চেন সেটা ইনফ্যাক্ট, সেটা হচ্ছে যে প্রেপমেডের তোর কোন জিনিসটা সব থেকে তোর ভালো লাগে? ওয়েল, আমার এটা ভালো লাগে যে আমরা স্টুডেন্টদের একটা হলিস্টিক ডেভেলপমেন্টের দিকে নজর দিই, যে শুধুমাত্র তাকে মেটেরিয়াল দিয়ে দিলাম আর তুমি পড়ে নাও, দ্যাটস নট এনাফ। তার হ্যান্ড হোল্ডিং করা, যাতে তার মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট যাতে হয়, এবং তাকে প্রতি পদে সাহায্য করা ইন দেয়ার শর্টকামিংস, এটা আমার ভালো লাগে। মানে শুধুমাত্র মানে জেনারেলি কি হয়, মানে আমাদের সময় যেটা হতো যে শুধু পড়াশোনার পার্ট মানে হচ্ছে ইনস্টিটিউট, আর পড়াশোনার বাইরে দিয়ে যেটা দেখতে পাওয়া যায় না প্যারেন্টসের দায়িত্ব, যেটা হচ্ছে প্যারেন্টসের দায়িত্ব এবং স্টুডেন্টের দায়িত্ব, সেই জায়গাটাই আমরা হচ্ছে গ্যাপটা ছিল, ব্রিজ দ্যাট গ্যাপ, যেটা আমার খুব নভেল লাগে এবং আই ফিল এটা আরো ভালো করে। আর সবাইকে আমি এটা জানিয়ে রাখি যে ডক্টর ঋতিকা কিন্তু এই যে ডিজাইনটা, এটা হয়তো কোনোদিন তোমরা বুঝতে পারো না, যে হচ্ছে যে এই বিভিন্ন ধরনের তোমাদের যে মেন্টারশিপস করা হয় বা ছোট ছোট যে তোমাদের জন্য যে স্টেপস গুলো আমরা নিই, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু ডক্টর ঋতিকার সাথে আমরা কনসাল্ট করে সেই ডিসিশনস গুলো আমরা নিই। তো আজকের জন্য পডকাস্টটা এখানে আমরা ফিনিশ করছি। থ্যাংক ইউ ডক্টর ঋতিকা, আর তোমাদেরকেও থ্যাংক ইউ, তোমরা মন দিয়ে শুনেছো যারা এবং এন্ড অবধি পুরো ফলো করলে। পেরেন্টসদেরকেও বলবো, যা যা আমরা ডিসকাশন করেছি অনেক ইম্পর্টেন্ট মেসেজ ডিসকাশন করেছি, আমাদের পুরো মেডিকেল যে পড়াশোনা সেখান থেকে বের করে, মানে সেখান থেকে তার বেসিসে সেই নলেজকে ইউজ করে আমরা অনেক ডিসকাশন, এবং রিসেন্ট যে আপডেট আমাদের হেলথ কেয়ার সিস্টেমে রয়েছে সেটার ভিত্তিতে কিন্তু আমরা অনেক কিছু ডিসকাশন আজকে করে ফেলেছি অলরেডি। আপনারা এটা কিন্তু মনে রাখবেন এবং ফলো করবেন যখন বাচ্চাদেরকে আপনারা এবং তোমরা যারা স্টুডেন্ট রয়েছে, যখন তোমরা প্রপারলি লাইফে চলবে, এগোবে। অলরাইট, আজকে এখানে আমরা ফিনিশ করছি, আবার দেখা হবে নতুন একটা পডকাস্টে।